সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবার থেকে প্রত্যেকটা জায়গায় সরকারি ইন্সপেকশন হবে এবং এই প্রত্যেকটা জায়গাতে যে মাসে ফিজ নেওয়া হচ্ছে, বছরে যে অ্যানুয়াল ফিজ রয়েছে সেটাও পর্যন্ত পর্যালোচনা করা হবে। আজ বিকাশ ভবনে গিয়েছিলেন, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে শিক্ষামন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। এই বৈঠকের পরে এই সিদ্ধান্ত, কার্যত একটা বার্তা যে স্পষ্টত তুলে ধরা হয়েছে, শিক্ষা কোনো পণ্য নয়। সুতরাং রাজ্যের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন করাই এই মুহূর্তে সবচেয়ে বড় একটা কাজ এবং সেই লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্য সরকার। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। সরকারি স্কুলের দৈন্য দশা, টাকার বিনিময়ে শিক্ষকের পদে অযোগ্যরা, আর বেসরকারি স্কুলে লাখ লাখ টাকা খরচে মিলছে শিক্ষা। এবার রাজ্যে সেই রীতিতে ইতি। দুই শিক্ষামন্ত্রীকে পাশে নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি, আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। বঙ্গের শিক্ষা এগোবে জাতীয় স্তরের সঙ্গে তাল মিলিয়ে। জাতীয় শিক্ষানীতি মেনে চলবে শিক্ষা প্রতিষ্ঠান। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব। শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি। গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান। শুধু পরিচালনা নয়, ৮১,০০০ স্কুলের ভুল বদল হবে ডাবল ইঞ্জিন সরকারের আমলে। আমরা ৮১,০০০ বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার সরকার বিরোধী গুজব ছড়ানো হয়েছে। মিড ডে মিল নিয়েও গুজব রটেছে। সেই সমস্ত রটনার সপাট জবাব দিলেন মুখ্যমন্ত্রী। ১ আগস্ট থেকে প্রাথমিক স্তরে ৬ টাকা ৭৮-এর বদলে ১০ টাকা মিড ডে মিল হচ্ছে এবং ১ আগস্ট থেকেই কলকাতা সহ বড় একটি অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। তারা আপনারা আরো কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করতে থাকুন। সোমবার বিকাশ ভবনের বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তৃণমূল আমলে শিক্ষায় দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এমন একটি সরকার ছিল যারা শিক্ষাকে তাদের পলিটিক্যাল হাতিয়ার, কোথাও ক্যাডারকে চাকরি দেয়া, কোথাও চাকরি বিক্রি করে পার্টি ফান্ড বানানো, এই কাজে ব্যবহার করত। পাশাপাশি নতুন সরকারের আমলে বদলাচ্ছে দৈন্যদশা। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকেও ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা তার সাথে একই লয়ে একই দিকে নিয়ে যাওয়ার জন্য বদলেছে সরকার, বদলেছে সময়। শিক্ষায় অন্ধকার কেটে আলোর জোয়ার। নতুন আশায় বুক বাঁধছে বঙ্গবাসী। রিপাবলিক বাংলা। বারুইপুরে অশান্তির ঘটনায় ইতিমধ্যে আপনারা জানেন, সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় এবং বারুইপুর মহকুমা আদালতে তোলার পর মূলত পুলিশি কাস্টাডি অর্থাৎ পুলিশ হেফাজতের নির্দেশে দেওয়া হয় ৮ দিন। কিন্তু এই লাহেক আলী গ্রেফতার হওয়ার পর থেকেই কার্যত সেই ভাঙা কলসি বাজাতে শুরু করে দিয়েছে সিপিএম। বলা হচ্ছে মিথ্যে মামলায় নাকি ফাঁসানো হয়েছে, যদিও এর পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। লাহেক আলী বারুইপুরে অশান্তির কিংপিন। রবিবার রাতে সিপিএম নেতাকে গ্রেফতার করে পুলিশ এবং সোমবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সিপিএম নেতাকে ৮ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। লাহেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। উস্কানি দিলেও লাহেকের পাশেই দাঁড়িয়েছে সিপিআই। লাহেক আলী ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দ্রজিৎ মণ্ডল যে মব লিঞ্চিংয়ে মারা গেল সেই হত্যা হয়ে যাবার পরে। সুতরাং ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় সেটা হচ্ছে স্থানীয় পুলিশ কর্মীরা বা স্থানীয় পুলিশ ফাঁড়ি। বাম নেতার বিপদ বাড়তেই দরদ যেন উতলে পড়ল তৃণমূলের।
প্রতিবাদ কিছু হলেই যদি উস্কানি বলা হয় বা গ্রেফতার করা হয় বা যে কোনো কারণে সেখানে গিয়ে আগে পুলিশ চলে যায়, তো সেগুলো কতখানি পুলিশের যাওয়া উচিত, দরকার, কতটা চাপ তৈরির জন্য, কতটা প্রতিবাদ দমন করার জন্য, কতটা প্রতিবাদের আওয়াজ যাতে না ওঠে চাপ সৃষ্টির জন্য, সেগুলো খতিয়ে দেখছে সবাই। তিনি যত বড়ই লায়ক হন না কেন, আইনের শাসনকে মেনে নিতে হবে, দেশের সংবিধানকে মানতে হবে। রাষ্ট্রবিরোধী কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধিতা করে কারোর কোন স্টেটমেন্ট যদি বৃহত্তরভাবে মানুষকে উত্তেজিত করে, মব লিঞ্চিং এর মতন ঘটনা করার জন্য উৎসাহিত করে, সেই ধরনের প্রোৎসাহন দেওয়ার কাজ যারা করেছেন তারা সবাই জেলের পেছনে থাকে। বাংলায় সোমবার থেকে চালু গুন্ডা দমন আইন, যার অর্থ গুন্ডামি বাদরামি করলে শাস্তি অবধারিত। এখন আর ধর্ম দেখে বিচার হবে না, এখন বাংলায় শাস্তি হবে হিংসায় উস্কানি দিলেই। নাম জেনে ইন্দ্রজিৎ মণ্ডলকে খুন করা হয়, এবার অপকর্ম খতিয়ে দেখবে পুলিশ। রিপাবলিক বাংলা। তীর্থঙ্কর ঘোষ নিশ্চিতভাবে আপনারা চেনেন, নির্মল ঘোষের ছেলে। একটু মনে করিয়ে দিই, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এই নির্মল ঘোষ, যার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, এমনকি অভয়ার ঘটনার পর এই নামটা আরও সামনে উঠে আসে। এবং কী কারণে তা আপনারা জানেন, আর নতুন করে বলছি না। কিন্তু সর্বোপরি এটা জানাই যে 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনার অভিযোগে এবার তারই ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হলো। এবং গ্রেফতার করবার পর যখন তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে তাকে দেখে শুধু চোর চোর স্লোগান উঠেছে তা নয়, একই সঙ্গে ডিম থেরাপিও চালান সেখানকার মানুষ, ক্ষুব্ধ জনতা। 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলায় অস্বস্তি বাড়ল কালীঘাটপন্থী তৃণমূলের। গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে পাকড়াও করে খড়দা থানার পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী সময়ে পানিহাটি এলাকায় যে ব্যাপক হিংসা ছড়িয়েছিল, সেই ভোট পরবর্তী হিংসার অন্যতম অভিযুক্ত হিসাবে নাম ছিল এই তীর্থঙ্কর ঘোষের। এদিকে তীর্থঙ্কর ধরা পড়তেই ঢাক ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মাতেন সাধারণ মানুষ। আদালতে নিয়ে যাওয়ার সময় তীর্থঙ্করকে দেখে আছড়ে পড়ে জনরোষ। খড়দা থানা থেকে বেরোতেই শুরু হয় কাঁচা ডিম বৃষ্টি। প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্রকে দেখে উঠল চোর চোর স্লোগান। কে এই তীর্থঙ্কর ঘোষ? পেশায় ব্যবসায়ী তীর্থঙ্কর, বড় পরিচয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে। অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলেও পরিচিত। পানিহাটি পুরসভার কাউন্সিলর এবং পুরসভার চেয়ারম্যান পরিষদ সদস্যও বটে। 2026-এর বিধানসভা ভোটে পানিহাটি কেন্দ্রে বিজেপির রত্না দেবনাথের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তীর্থঙ্কর। ঠিক কী কারণে গ্রেফতার তীর্থঙ্কর? 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় খড়দা থানায় 3টি মামলা হয়। হুমকি, ভয় দেখানো, ষড়যন্ত্র, হামলা, সরকারি কাজে বাধা, জবরদখলের মতো অভিযোগ ওঠে তীর্থঙ্করের বিরুদ্ধে। অভয়াকে ধর্ষণ খুনের ঘটনায় একাধিক অভিযোগ উঠেছে নির্মল ঘোষের বিরুদ্ধে। ছেলে গ্রেফতার হতেই বাবাকেও গ্রেফতারের দাবি নিহত চিকিৎসকের মায়ের। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত হবে 26-এর ভোটের আগে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠন হতেই তদন্তে গতি। তীর্থঙ্করের গ্রেফতারি কি তবে ট্রেলার? এবার কি মাথা পর্যন্ত পৌঁছানো সময়ের অপেক্ষা? রিপাবলিক বাংলা। আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বার্তা দিয়েছিলেন যে সোমবার থেকেই গুন্ডা দমন আইন তা কার্যকর হবে। তার কারণ রাজ্যপালের স্বীকৃতি পাওয়া গিয়েছে এবং সর্বোপরি গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে।
আর সেই অনুযায়ী আজ থেকে কার্যকর হয়ে গেল এই গুন্ডা দমন আইন। 29শে জুন বিধানসভায় সেখানে এই সংক্রান্ত দুটি বিল পেশ করা হয়, যা পরবর্তী সময়ে রাজ্যপালের সম্মতিতেই তা আইনে পরিণত হয়। এবং এখানে আরও দুটো বিষয় উল্লেখ করা রয়েছে। এক তো হচ্ছে, আপনারা জানেন যে এই আইনের অন্তর্গত বেশ কয়েকটা বিষয় যা এই মুহূর্তে চর্চার। একদিকে যেমন পুলিশেরকে আরও বেশি করে তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। যদি কোনো পুলিশ আধিকারিক তারা মনে করে থাকেন যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটতে চলেছে, তাহলে সেই ঘটনা ঘটার আগে অভিযুক্তর বিরুদ্ধে তারা পদক্ষেপ করতে পারেন, এমনকি তাদেরকে গ্রেফতারও করতে পারেন। আর অন্যদিকে আরও একটা কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে সরকারি এবং বেসরকারি সম্পত্তি যদি নষ্ট করা হয়, তাহলে সেই অভিযুক্তের নিজস্ব যে সম্পত্তি রয়েছে তাও বাজেয়াপ্ত করতে পারবে। বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডা রাজের দিন শেষ। সরকারি সম্পত্তি ভাঙচুর আর নয়। রাজ্যে কার্যকর হয়ে গেল গুন্ডা দমন আইন। দরকার ছিল, প্রয়োজনের ডাক দরকার ছিল। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডা দমন আইন কার্যকর হতে ক্ষমতা বাড়ল পুলিশের। সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুরে এবার থেকে অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দিতে হবে ক্ষতিপূরণ। যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে, যারা অভিযুক্ত, সেই অভিযুক্তকেই কিন্তু সেই সম্পত্তি, যে টাকা গেছে সেই সম্পত্তি, তার সম্পত্তিও কিন্তু বাজেয়াপ্ত করা হবে। 29শে জুন বিধানসভায় পাশ হয় এই বিল। রাজ্যপালের সম্মতির পর এবার তা আইনে পরিণত। এই আইন কার্যকর হতেই জ্বালা পোড়া শুরু হয়েছে বিরোধীদের। দুর্নীতির জন্য গুন্ডা দমন আইনের কোনো দরকার নাই, মস্তানি ঠেকানোর জন্য গুন্ডা দমন আইনের দরকার আছে বলে আমি মনে করি না। আমার মনে হয় এই ধরনের আইন আমাদের রাজ্যে আনা উচিত নয়। এটা একটা কালা আইন বলে আমি মনে করি, তাই এই আইনের আমরা বিরোধিতা করি। গোটা ব্যাপারটা পুলিশের হাতে এমনভাবে ক্ষমতা দেওয়া হচ্ছে, কাউকে যদি কোনো পুলিশ টার্গেট করে নেয় বা ক্ষমতাসীন দল যদি কাউকে টার্গেট করে নেয়, তার উপর দমন পীড়নের সমস্ত রকম পদ্ধতি এই বিলটার মধ্যে রয়েছে। ফলে এর কিছু ক্লজ এবং সাব ক্লজ অবিলম্বে কোর্টের হস্তক্ষেপ জরুরি। বিজেপি সরকার অবশ্য স্পষ্ট করেছে গুন্ডাদের দিন এবার শেষ। যেন যারা এখনো হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনো কথা বলছেন, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। কংগ্রেসের পর 34 বছরের বাম জমানা, 15 বছরের তৃণমূল জমানা, রাজ্যে আইনের শাসন শেষ হয়েছিল। ভরসার সরকার ক্ষমতায় আসতেই সেই আইনের শাসন ফেরাতে মরিয়া শুভেন্দু অধিকারীর সরকার। রিপাবলিক বাংলা। বরাবরই তিনি চর্চায় থাকেন, চর্চায় থাকতে ভালোবাসেন। কখনো লাঠি খেলা, আবার কখনো বাইক চালানো, আবার কখনো বেফাস মন্তব্য। যাই কিছু বলুন না কেন, চর্চায় একটাই নাম উঠে আসে, তা হচ্ছে দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এবার সেই দিলীপ ঘোষকেই দেখা গেল গান গাইতে, গলা ছেড়ে গান গাইলেন। দেখুন। আচারে টক মিলবে অল্প দাও হে ভাই, আচারে টক মিলবে অল্প দাও হে ভাই। মন্ত্রী সামলেছেন সংগঠন, বিয়ে করে সংসার সামলাচ্ছেন। এবার তিনি গায়কের ভূমিকায়। তৈরি আমাদের ঝাল মুড়ি, তৈরি আমাদের ঝাল মুড়ি, তৈরি আমাদের ঝাল মুড়ি, আমাদের ঝাল। রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড হলো দিলীপের। তৈরি আমাদের ঝাল মুড়ি, লিরিক্সে আম তেল মুড়ি। আচারে টক মিলবে অল্প দাও হে ভাই। ভোটের প্রচারে ঝাড়গ্রামে ঝালমুড়ি বিপ্লব করেছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকেই বঙ্গ বিজেপির সঙ্গে জুড়ে গিয়েছে ঝালমুড়ি। তাই নিয়েও এবার গান, কণ্ঠে দিলীপ ঘোষ। উনুনে চালকে গরম বালিতে যাই না নাড়া নাড়ি, সাদা সাদা মুড়ি পাবে সর মোটা মুড়ি। ঝালমুড়ি নিয়ে গান বেঁধেছেন চিনার পার্কের দম্পতি লোকেশ গিরি এবং রিমাশ্রী। সোমবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর তাঁদের বাড়িতে যান দিলীপ। ডাবের জলে গলা ভিজিয়ে গান ধরেন তিনি।
রিপাবলিক বাংলা। তিনজন যারা রাজ্যসভায় যাচ্ছেন বিজেপির মনোনীত হয়ে, তারা তিনজনেই ভেতরে তাদের মনোনয়নপত্র জমা করেছেন। আসামের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যারা সাংগঠনিক দলনেতারা রয়েছে, ওদের নির্দেশে, ওদের অ্যাডভাইসে আমি আগামী দিনে কাজ করব। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি রাজ্য সভাপতিও, তারা ছিলেন এখানে। ফলে আগামী দিনে রাজ্যসভায় বিজেপির হাত যে আরও শক্ত হচ্ছে এই তিনজন সাংসদ যাওয়ার ফলে, সেটা একেবারে নিশ্চিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।